তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি দীঘা যাওয়ার পার্ট 2 ভিডিও নিয়ে। যারা এখনো পার্ট 1 ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে পার্ট 1 এর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে আসবে। তো চলো আমরা পার্ট 2টাকে কন্টিনিউ করি। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, তারপর সামনে একটা হোটেল আমরা দেখতে পেলাম যেখানে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম, সঙ্গে একটা করে ডিমের অমলেট নিয়ে নিয়েছিলাম, যেটা কারণে আমাদের দুপুরবেলা খাওয়াটাও বেশ ভালোই হয়েছিল। দেখতে পাচ্ছ এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম, হোটেলটাতে রেটও সব প্রায় ঠিকঠাক। এখান থেকে আমরা একটা ঠান্ডা 2 লিটারের জল নিয়ে নিলাম, তারপর কিন্তু আমরা আবার সেই বেরিয়ে পড়লাম। মোটামুটি খাওয়ার পর আমরা 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়েছিলাম, যে কারণে আমাদের জার্নিটা আরও একটু সুবিধা হয়েছিল। রেস্টটা না নিলে একটু প্রবলেম হয়ে যায়, খেয়ে খেয়ে সঙ্গে সঙ্গে বাইক চালিয়ে যাওয়া একটু সমস্যা হয়ে যেত, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত বড় বড় ফ্যাক্টরি, আমি তো এত বড় বড় ফ্যাক্টরি কখনো দেখিনি। যেহেতু আমরা প্রত্যন্ত একটা গ্রামে বাস করি, তাই এত বড় বড় ফ্যাক্টরি ভাই সত্যি আমি দেখলাম যে এই ফ্যাক্টরিগুলো প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার জায়গা নিয়ে এক একটা ফ্যাক্টরি। ভাই আমি কিসের ফ্যাক্টরি তাও জানি না, কীরকম এর ভিতরে গেলে আমার ফিল হবে সেটাও জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল যে ভিতরে গিয়ে দেখি, কিন্তু হয়তো ভিতরে ঢুকতে দেবে না, সেরকম কোনো রিস্ক আমি নিইনি গো। তো একদম সোজা রাস্তা দেখতে দেখতে একদম আরামসে এদিকে ওদিকে দেখতে দেখতে চলে গেলাম আমরা দীঘার দিকে। তো দীঘাতে গিয়ে আমাদের প্রথম কাজ ছিল যে জগন্নাথ মন্দির দর্শন। আমরা কিন্তু এটা ভেবেই ঠিক করে গিয়েছিলাম যে আমরা মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে পৌঁছাবো। তো পৌঁছে আমরা স্নান টান করে নেবো, 10 থেকে 15 মিনিট রেস্ট নেবো, তারপর মোটামুটি 4:30 5টার দিকে আমরা বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দিরটাতে আমরা খুব ভালোভাবে উপভোগ করব মোটামুটি সন্ধ্যা লাগা অবধি, যতক্ষণ না সব লাইট জ্বলছে। লাইটে জগন্নাথ মন্দিরটা দেখতে কেমন লাগছে এইটুকু উপভোগ না করে কিন্তু আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসবো না। এবং জগন্নাথ মন্দির থেকে বেরোনোর পর আমরা হালকা কিছু খেয়ে নেবো, চাউমিন রোল টোল, তারপর আমরা চলে যাব ওল্ড দীঘা সমুদ্র বিচে। একদম দেখবো আমরা সেই সুন্দর সমুদ্র সৈকত, যেটার জন্য আমরা এত দূর থেকে আসছি। আর ওল্ড দীঘা মানে বুঝতেই পারছো ভাই, রাতের বেলায় ওল্ড দীঘার বাজার কেমন হয় না হয় সেসব আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি কখন কোথায় ঘুরেছি, কোথায় কতটা রেস্ট নিয়েছি বা কি করেছি সব কিছু আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে ডিটেলসে সব জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ টোল প্লাজা চলে এসছে। তো আমি ঠিক জানি না টোল প্লাজাটার নামটা কি, আর আমি যেহেতু বাইকটা খুব স্পিডেই চালাচ্ছিলাম তো আমি বুঝতেও পারিনি যে এখানে কি নাম লেখা আছে বা কি। আমরা রাস্তার মজা নিতে নিতে আরামসে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখান থেকে কিন্তু দীঘার দূরত্ব আর খুব বেশি নয়, আমরা মোটামুটি 230 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। এখান থেকে দীঘার দূরত্ব হচ্ছে মোটামুটি 95 থেকে 100 কিলোমিটার, যেটা আমরা ধরে রেখেছিলাম যে 2 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে নেবো আরামসে। কারণ দেখতে পাচ্ছ রাস্তা দুদিকে একদম ফাঁকা রাস্তা, কোনো রকম কোনো জ্যাম নেই, কোনো রকম কোনো ভিড় নেই। আর 2 ওয়ে রাস্তা হওয়ার কারণে আমাদের কোনো রকম প্রবলেমও হচ্ছিল না গাড়ি চালাতে, যেহেতু বড় গাড়িগুলো একদিকে যাচ্ছিল, আমরা নর্মালি আমাদের মতো রাইড করছিলাম। আর এই জায়গাটা দেখো কি বিরাট রাস্তা ভাই, এখানে মনে হচ্ছে একদম যে কোনো প্লেন নামে, প্লেনের ফ্লাইওভার বা কিছু এখানে মনে হচ্ছে। একদম চারিদিকে বিরাট চওড়া, এত বড় রাস্তা তো মানে আমাদের কি বলবো, আমাদের এখানে হয়ই না। আমাদের এখানে যে রাস্তা রয়েছে তাতে মোটামুটি 3-4টে রাস্তা মিলে এরকম একটা রাস্তা হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বিরাট বড় রাস্তা, আরামসে গাড়ি চালাতে চালাতে আমরা এখানে পেরিয়ে গেলাম। তো এখানে গেটটা কিসের জন্য লাগানো ছিল আমি বুঝতে পারলাম না, হাইওয়ের মধ্যে, ঠিক আছে। হাইওয়ের মধ্যে এমনটা গেট সাধারণত থাকে না, এই প্রথম আমার চোখে পড়লো এরকম একটা গেট। তো সেটাকে ক্রস করে আমরা আরামসে চলে গেলাম। আর যেতে যেতে দেখতে পাচ্ছ এই দৃশ্যগুলো চারিদিকে ভাই, এইদিকে দেখো কিরকম গাছ, একদম উঁচু উঁচু লম্বা লম্বা, আর আমরা আরামসে গাড়ি চালিয়ে চলে যাচ্ছি তার মধ্যে দিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর আজকে ওয়েদারটা একদম শরৎকালের ওয়েদারের মতো, চারিদিকে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, আর হালকা হালকা রোদও আছে রাস্তাতে, যে একদম মেঘলা হয়ে আছে সেরকমও না। আর আমরা বৃষ্টিরও কোনো ভয় হচ্ছিল না, যেহেতু রাস্তাতে রোদ আছে। রোদটা চলে গেলে তখন কিন্তু বৃষ্টির ভয় চলে আসবে, যে মেঘ আছে তাহলে এবার বৃষ্টি নিশ্চয় আসবে। এরপর দেখো এখান থেকে মোটামুটি আর 50 কিলোমিটার ডিস্টেন্স ছিল আমাদের দীঘা। কিন্তু আর 50 কিলোমিটার, এটা ভেবে আমরা খুব উত্তেজিত হয়ে পড়ছিলাম। মোটামুটি এখন ঘড়িতে বাজছিল প্রায় 3টে পৌনে 3টে এরকম কিছু একটা বটে। এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম এইদিকে। তো আস্তে আস্তে যাইনি, খুব স্পিডে আমি গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু দুপুরবেলাতে রাস্তাটা একদম ফাঁকা পেয়েছিলাম। আর গাড়ির স্পিড দেখলাম রাস্তার ধারে ধারে লেখা ছিল কোথাও 40 কোথাও 50, কিন্তু আমি সেরকম মেনটেন কোথাও করিনি, আমি নিজের মতো বাইক চালিয়ে গিয়েছি। জানি না এখন কি হবে, যেহেতু হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলাম সেহেতু পুলিশ টুলিশের ভয় সেরকম ছিল না। আর আমি সঙ্গে কিন্তু সব রকম ডিটেলস ক্যারি করছিলাম। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে দিই, যে দীঘাতে যদি হোটেল বুক করো সেখানে কিন্তু তুমি যাবে এবং তোমার সঙ্গে যতজন যাবে সবারই আধার কার্ড কিন্তু সেখানে প্রয়োজন। তারা কিন্তু আধার কার্ডগুলো 1 কপি করে জেরক্স করবে, সেখানে রাখবে, তবে তোমাকে রুমে ঢোকার পারমিট দেবে। তাছাড়া তুমি যদি অ্যাডভান্স করে যাও বা যেরকম যে কিছু তুমি পুরো পয়সা পেমেন্ট করে গেলেও তোমাকে কিন্তু তারা ঢুকতে দেবে না।
এই কারণের জন্য আমি আধার কার্ড আর গাড়ির লাইসেন্স আর গাড়ির রেজিস্ট্রেশন কার্ড এই 3টে জিনিস কিন্তু আমি ক্যারি করেছিলাম। আর যেহেতু আমরা দুজন যাচ্ছিলাম তাই আমার স্ত্রী যে ছিল তারও আমি আধার কার্ডটা ক্যারি করছিলাম। এই 4টে ডকুমেন্টস নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এই হাইওয়েতে কিন্তু পুলিশের ভয় একদম ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এইদিকে পুলিশে যেমন হেলমেটের জন্য যেমন মানুষকে বিরক্ত করে, ওদিকে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না। আমরা দীঘা গিয়ে দেখলাম প্রত্যেকটা মানুষ হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে। এমনকি আমি হোটেলে জিজ্ঞেসও করেছিলাম যে এদিকে কি ঘুরে বেড়ানোর জন্য হেলমেটটা অবশ্যই দরকার, তো তারা বললো না, হেলমেটের কোনো দরকার নেই, আপনি বাইক নিয়ে আরামসে ঘুরতে পারেন। আর আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম সেহেতু ঘুরে বেড়াতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা প্রচুর জায়গা ঘুরেছি, ওখানে প্রায় 10 থেকে 12 জায়গা আমরা ঘুরেছি। শুধু নিউ দীঘা ওল্ড দীঘা এরকম না, আমরা কিন্তু 10 থেকে 12 জায়গা ওখানে ঘুরেছি। ঠিক আছে, তো কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি সেসব তো আমি পরে একটা ডিটেলস ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তা করতে করতে দেখো আমরা কিন্তু চলে এসেছি দীঘা গেট থেকে। আর দূরত্ব আমাদের প্রায় 1 কিলোমিটার মতো। তো আমরা কিন্তু খুব আরাম এখানে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ সমুদ্রের ফুরফুরে হাওয়া কিন্তু আমরা এখন থেকে অনুভব করতে শুরু করে দিয়েছি। আর আমি তো বুঝতেই পারছো যে কিরকম এক্সাইটেড। আমার জীবনে প্রথম এত বড় বাইক রাইডিং। তারপরে আমার অনেক আগে থেকে স্বপ্ন, সবারই ব্লগ দেখতাম তখন থেকে আমার স্বপ্ন যে আমিও একদিন যাব বাইক নিয়ে দীঘা। ঠিক আছে, সেটা আজকে সম্পূর্ণ হতে চলেছে। আর মাত্র আমরা সম্পূর্ণ করেই ফেলেছি আর মাত্র। ঠিক আছে, তো এই রাস্তাটা পেরোনোর পর মোটামুটি 1 কিলোমিটার ক্রস করলেই আমরা কিন্তু দীঘা গেট দেখতে পেয়ে যাব। আর দীঘা গেট দেখার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে যে আমরা হোটেলে যাব। দীঘা গেটের ওখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, তারপর কিন্তু আমরা চলে যাব হোটেলে। তো হোটেল থেকে একটু রেস্ট নিয়ে চান টান করে তারপর আমরা বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো আর মোটামুটি দীঘা গেটটা দেখতে পেয়ে যাবো। আর দীঘা গেটটা দেখতে পেলেই তো ভাই এক্সাইটমেন্ট বুঝতেই পারছো যে কখন থেকে, সেই ভোর 4টে থেকে বেরিয়েছি। তারপর এত দূর জার্নি এই রোদে গরমে, কোথাও একটু রেস্ট নিয়ে বা কিছু যেখানেই যেরকম দাঁড়িয়েছি, কিন্তু যাই হোক গা হাত পায়ে ব্যথা করছে। কোমরটাতে সব থেকে বেশি পেন হচ্ছে আমার, কেন আমি জানি না। এত দূর বাইক চালানো হয়তো অভ্যাস নেই, এত দূর বাইক চালিয়ে এসছি, এই কারণেই হয়তো কোমরটাতে পেন হচ্ছে, যে কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। কিন্তু এইসব প্রবলেম এই নিমেষের মধ্যে আমার কাছ থেকে চলে যাবে যখন আমি দীঘা গেটটা দেখতে পাবো। তো জাস্ট আমরা কিন্তু চলে এসেছি, সামনে এই গাছটা পেরোলেই আমরা দেখতে পেয়ে যাবো দীঘা গেট। ওই দেখো দেখা যাচ্ছে দূরে দীঘা গেট, তো বিশ্ব বাংলা গেট যেটাকে আমরা বলি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে জগন্নাথ মন্দিরের পোস্টার কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে। ডান দিকে রিলায়েন্সের পেট্রোল পাম্প ছিল, জিওর। তো আমাদের পেট্রোল ভরানোর কোনো রকম রিক্রুটমেন্ট ছিল না, আমাদের ট্যাঙ্কি অলরেডি ফুল করে নিয়েছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ সামনে কত বড় এই গেটটা, এই গেটটা দেখতে পেলেই ভাই এক্সাইটমেন্ট। তো সেই এক্সাইটমেন্ট নিয়ে আমরা আস্তে আস্তে চলে এলাম এখানে। তো ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি, আমার খুব আনন্দ লাগছে। আর সব থেকে বেশি আনন্দ হবে যখন আমরা যাব রাতের বেলায় সন্ধ্যার দিকে ওল্ড দীঘা বিচে এবং সমুদ্রের ঢেউ দেখবো, তখন কিন্তু আনন্দের আর ঠিকানা থাকবে না আমার, আমি বুঝতে পারছি এখন থেকেই। তো এখানে আমরা 5 থেকে 10 মিনিট রেস্ট নেবো, একটু ছবি টবি তুলে নেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমি আর রাস্তায় কোনো রকম কোনো ভিডিও করিনি, একদম ডাইরেক্ট হোটেলে এসে আমি তোমাদেরকে হোটেলের ভিউটা দেখাচ্ছি। আমাদের হোটেলটার নাম ছিল অন্নপূর্ণা প্যালেস 1। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু আগে থেকে রুম বুক করে এসেছিলাম, সেই জন্য আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ভিতরে গেলাম, রসিদটা দেখালাম, আমাদেরকে রুম দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ আমাদের রুমটা, একটা টেলিফোন রয়েছে, এখান থেকে কল করে আমি সব রকম সার্ভিস নিচে থেকে নিতে পারবো। আর দেখতে পাচ্ছ টিভি রয়েছে, এখানে এসি রয়েছে। আর এইদিকে একটা রয়েছে ঝোলা বারান্দা, যেটা আমার খুব ভালো লাগে। এখান থেকে একদম চারিদিকের ভিউটা দেখা যাচ্ছিল। সামনেও বড় বড় অনেক লজ রয়েছে, এখানে তো লজে ছড়াছড়ি একদম আমাদের তারাপীঠ যেরকম, এখানেও সেরকম, একদম কোনো ডিফারেন্স নেই, চারিদিকে লজ। আর দেখতে পাচ্ছ এখানে একটা বড় রকমের আলমারি দেওয়া ছিল, যেটাতে আমরা সব রকম জিনিসপত্র পরে রেখে দিয়েছিলাম, যেটা খুবই বড় ছিল, আমাদের দুজনের জন্য যথেষ্ট ছিল, এনাফ ছিল, আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। সাইডে একটা মিরর দেওয়া ছিল, একটা ডাস্টবিন দেওয়া ছিল, এখানে আমরা জুতো টুতো খুলে রেখেছিলাম। আমাদের হোটেলে রুম বাথরুম এসব নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন ছিল না। তো চলো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পার্ট 1-এর ভিডিওটা যারা দেখোনি, যে আমরা কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং কতটা রাস্তা টোটালি কভার করেছিলাম পার্ট 1-এ, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিওটা শেষ করলাম, তোমাদের পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। ঠিক আছে, বাই বাই, টাটা।